সবারই ভাবনা থাকে আসলে ফিল্মের উপরে যে পর্দায় আমি আমাকে হিরো দেখব, হিরোইন দেখব, স্বাভাবিক, এটা আমারও ছিল। কিন্তু আমার বয়সটা বা ফিজিক্যালি তখন এত শুকনা ছিলাম, বা বয়সটা এত কম ছিল, তো সেই আর সুযোগটা সেভাবে পাইনি। বলি কি, আমাকে একটা সিনেমাতে আমি এখনো দুঃখ পাই যে আমাকে বলা হয়েছিল যে সেম ক্যারেক্টার, শাবনূর আপু আর আমি, হ্যাঁ, হৃদয়ের বন্ধন, তো আমিন ভাইয়া আর আমি আর রিয়াজের শাবনূর, তো ঠিক আছে তোমরা দুই হিরোইন, দুই হিরোইন, তো দুই হিরো আমরা তো সমানই ক্যারেক্টার দিব। দেন পরে দেখলাম যে ওই সিনেমাটা একটা সিনেমার কপি করেছে। আমি কিন্তু কখনো তানভীর ভাই একটা কথা বলি, আমি কখনো এনজয় করিনি। এনজয় বলতে কখনো সবার সাথে ঘুরিনি, আনন্দ মজা এগুলো করিনি। অ্যান্ড্রু কিশোর দাও আমাকে বলেছে যে তুমি বের হও না কেন, তো রাজ্জাক ভাই থাইল্যান্ডে বলে এই ডলি এর মধ্যে খালি ঢুকে থাকো, একটা লাথি মারতো, ঘুরে না কেন, সবাই ঘুরে, ও ঘুরে না কেন, ঘরের মধ্যে থাকে। আমি জানতাম যে আমি যত প্রতিবারের চেষ্টা করি না কেন আমাকে আবার অন্যভাবে ফাঁসানো হবে, কারণ আমি তো পলিটিক্সের শিকার ছিলাম। আমি তো অ্যাকচুয়ালি আমি দোষ করে ওই দোষের শিকার হইনি। ল্যান্ডফোনের যুগ, এবং প্রথম থেকে আমাদের বাসায় তখন ল্যান্ডফোন ছিল। আমাদের আশেপাশে যারা সবাই আসতো আমাদের বাসায় ট্রাঙ্ক কল করতে, মিরপুর ডি ব্লকে 2 নম্বর রোডে। তো দাদা খবরটা পেল আসলে বিচিত্রা, চিত্রালী এবং অনেক অনেক পত্রিকায় আমার ইন্টারভিউ হতো খেলাধুলা বিষয়ে। তো তখন ওই যে শখের বসে যেমন আপনারা এখন প্রশ্ন করছেন, তখন তারাও করেছিল কি ইচ্ছা, কি হবি, কি করবা। তো আমার এমনি পড়ার ইচ্ছা ছিল ওকালতি অথবা এয়ার হোস্টেস, দুটোর দিকে আমার এম ছিল। তারপরে অভিনয়টাও ছিল। ঘরে থাকবো এই ধরনের মানে একদিন মিস করবো না এফডিসিতে আসা, আর গার্জিয়ান ছিল না, সবকিছু মিলিয়ে বুঝে উঠতে পারি না। আমি আচ্ছা ঠিক আছে, ওই বলে গিয়েছি, এরপরে আবার পরের দিনই এসেছি। তো এরকম কয়েকদিন পরে, আর তখন কিন্তু তাদের রানিং একটা শুটিং থাকতো। আসলে কি আমাকে অনেক বুঝাতো, কিন্তু আমি না ওই যে বললাম যে বুঝতাম না। ওই আড্ডা মারাটা, প্রতিদিন এফডিসি আসাটাই আমার কাছে বিশাল ব্যাপার ছিল। কিন্তু নায়িকা হলে যে একটা সম্মানের জায়গায় যেতে পারবো, আমাকে দেশবাসী অন্যভাবে দেখবে, আর ওই যে অঞ্জু ঘোষ হব, হ্যাঁ, এগুলো না মানে মোটামুটি আমি ভুলে গিয়েছিলাম। কারণ হয়েছে যে একটা নিঃসঙ্গ জীবন থেকে এসে এত আনন্দ পাচ্ছিলাম, সেটা আমার কাছে বিশাল ব্যাপার মনে হয়ে গিয়েছিল। বলি কি, আমাকে একটা সিনেমাতে আমি এখনো দুঃখ পাই যে আমাকে বলা হয়েছিল যে সেম ক্যারেক্টার, শাবনূর আপু আর আমি, হ্যাঁ, হৃদয়ের বন্ধন, তো আমিন ভাইয়া আর আমি আর রিয়াজের শাবনূর, তো ঠিক আছে তোমরা দুই হিরোইন, তো দুই হিরো আমরা তো সমানই ক্যারেক্টার দিব। দেন পরে দেখলাম যে ওই সিনেমাটা একটা সিনেমার কপি করেছে, তো সেই ক্ষেত্রে তো এটা আমি হলে তো করতাম না। তখন আমাকে বুঝিয়ে পরে জানলাম, তখন আর তো কিছু বলারও নাই। কিন্তু আমাকে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে গান মানে এসে, কিন্তু কষ্টটা আমার রয়ে গেছে, এটা আমার সারা জীবন থাকবে। যে একটা বলে যে আরেকটা কাজ দেওয়া, এটা আসলে একটা নতুন শিল্পী যারা আসে তাদের মনের মধ্যে না গেঁথে যায়, এটা থেকে যায়, এটা আমার আজীবন থাকবে যে আমার সাথে এটা ঠিক হয়নি। ওই ছবিটা আমার এখনো, গানটা না আসলে ওই ছবিতে আবার একটা সুন্দর বিষয় আছে কি, যে মৌসুমী আপুর একটা লিপসিং মানে গান করেছে, ওইটার আমি আবার লিপসিং করেছি। এইটা আমার জন্য পাওয়া মানে প্রাপ্তি বলতে পারি। বাড়িতে কেউই আসতো না আমার, আসলে আমার সিচুয়েশনটা ফিল্মের অনেকেই জানেন যে আমার বাড়িতে কেউ আসা অনেকটা নিষিদ্ধ হয়েছিল, যার কারণে ওনাদের সাথে আমার আমার মার একটা রেস্ট্রিকশন ছিল, বাট আমার মা আমার জন্য করেছেন, হয়তো আমার প্রোটেকশনের জন্য করেছেন তিনি। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব বলেন, যে মানুষগুলো আমাকে ছবিতে নিচ্ছে তাদের বিরুদ্ধে কি প্রতিবাদ করব? তারা তো আমার থেকে অনেক পাওয়ারফুল। যেমন অভিনয়টা ছিল এই কারণে যে আমি যখন স্কুলে পড়তাম তখন আমি 4টা প্রাইজ নিয়ে যেতাম বাসায়, ফার্স্ট সেকেন্ড এরকম 3টাতেই ফার্স্ট হতাম বা সেকেন্ড হতাম, মিলিয়ে একটাতে আমি অভিনয় করতাম, মুখাভিনয়, অথবা সাংবাদিক হতাম, সাইকেল নিয়ে ক্যামেরা নিয়ে বাস মাঠে ঘুরতাম। তো সবাই স্যাররা ওর জন্য আমাকে আরেকটা প্রাইজ দিত, 4টা হয়ে যেত। তো ওই যে নেশাটা, যে একটু অন্য কিছু করব, অন্যরকম করব, আর অভিনয়ের একটা নেশাই ছিল, মানে কি বলবো। তো সেভাবেই তো ওই ইন্টারভিউতে যখন আমি বলতাম যে হ্যাঁ আমার অভিনয় করার শখ বা সিনেমা করব, পর্দায় যাব,
ওই থেকেই দাদা বোধহয় খবর পেয়েছিল ইন্টারভিউর মাধ্যমে, পত্রিকার মাধ্যমে। এর মধ্যে একদিন আমাকে এটিএম ভাই দেখলো, দেখে বলে কি আরে তুই এখানে কি করিস? আমি এই যে দিলদার ভাইয়ের সাথে, এর মধ্যে পিছনে দিলদার ভাই চলে এসছে। তারপরে আমার মনে আছে স্পষ্ট, এটিএম ভাই বলতেছে দিলদার তুমি কাজটা ভালো করলে, এই মেয়েটার জীবনটা তুমি নষ্ট করে দিলা, তুমি না বললে এই মেয়েটা নাকি পাগল, মাথায় সিট আছে, এই জন্য তো কাঞ্চন মেয়েটাকে বাদ দিয়ে দিল, আমাকে কত কিছু বললো স্পষ্ট। তখন দিলদার ভাই বললো এই যা 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 জিপে ওর। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের স্বার্থটা দেখে, আমি আমার স্বার্থটা দেখবো, সে তার স্বার্থটা দেখবে। তো এগুলো আমি আবার জানি না। ওদিন যদি এটিএম ভাই আমার সামনে এই কথাগুলো না বলতো দিলদার ভাইকে, তাহলে আমি নিজেও জানতাম না আজকে এই ঘটনা। শাবনূর আপু, আমি আর রিয়াজ ভাইয়া, শাবনূর আপু, আমি আর আমিন খান ভাইয়া। তো গল্পটা আমি ভাবছি যে সেম সেম, তার অর্ধেক 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 থাকবে। তো বিশ্বাস করা যায় দুই হিরো, কেউ তো কারোর সাথে থেকে কম না, দুজনই তো লিজেন্ড। এই ঠকানো ভালোবাসা দুটোই থাকে, তারপরে দুটোই যখন সমানভাবে ব্যালেন্স করা যায় যে ঠিক আছে ঠকেছি তো কি হয়েছে, সময় তো সময়, যখন সময় পার হয়ে যায় সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমার একটা সময় অনেক খারাপ গিয়েছে, যখন আমার অ্যাক্সিডেন্টটা হলো, আমার আম্মু প্রায় 6 থেকে 8 মাস হসপিটালে ছিল। আমি সাফার করেছি, আমি জানি আমার প্রবলেমটা কি, আমি জানি, আমার দর্শকরাও জানে না, আমার বাইরের মানুষরাও কেউ জানে না, সহকর্মীরাও জানে, তারাও ছিল পাশে, কিন্তু সবাই সবার কাজ থাকে, ব্যস্ততা থাকে। আমি জানতাম যে আমি যত প্রতিবারের চেষ্টা করি না কেন আমাকে আবার অন্যভাবে ফাঁসানো হবে, কারণ আমি তো পলিটিক্সের শিকার ছিলাম। আমি তো অ্যাকচুয়ালি আমি দোষ করে ওই দোষের শিকার হইনি, আমাকে পলিটিক্সে ফেলা হয়েছে। আমি তখন হয়তোবা সাংবাদিক এনে আমি একদিক দিয়ে ঠিক করতাম, আমাকে আরেক দিক দিয়ে শেষ করে দেওয়া হতো। কাউকে কখনো ভয় পাইনি, কিন্তু আমি খুব নিরীহ স্বভাবের। আমাকে কেউ যদি মারে, আমি ভাবে যে মারো, তো তোমার ওই হাতটা ঠিক রেখো, যদি তোমার ওই হাত সত্যিকারের বিচার করে থাকে, একদিন ওই হাতটা বিচার পাবে। আমি এই চিন্তা করেই সরে থাকি সব সময়। আমার যারা অন্যায় করেছে আমি কোনোদিন প্রতিবাদ করিনি, আমি সেখান থেকে সরে এসেছি। না, এটা নিজেকে বাঁচিয়ে রাখা। আমি আমাকে বাঁচাতে চাই, আমি নিজেকে ভালোবাসি, আমি চাই না কোনো গন্ডগোলে নিজেকে জড়াতে। আর আমি তো জানি আমি কি, আমাকে সারা দুনিয়া খারাপ বললো, আমার ঘরের মানুষগুলো তো আমাকে ভালোবাসে। 81 ছবিটা মুক্তি পেয়েছে, সোহাগ মিলন, রোজিনা আপা ছিল সেই ছবিতে, ওয়াসিম ভাই ছিল। এবং আরেকটা কথা বলি, আমি দুটো ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। হ্যাঁ, এই সবুজ সাথীতেও ছিলাম, আমার নাম যায়, এবং সোহাগ মিলনেও ছিলাম। সোহাগ মিলন এবং সবুজ সাথী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, এবং আমি ক্লিপ দিতাম, তখন তো ক্লিপ সিস্টেম ছিল, তারপরে কন্টিনিউটি লিখতাম। সবারই ভাবনা থাকে আসলে ফিল্মের উপরে যে পর্দায় আমি আমাকে হিরো দেখবো, হিরোইন দেখবো, স্বাভাবিক, এটা আমারও ছিল। কিন্তু আমার বয়সটা বা ফিজিক্যালি তখন এত শুকনা ছিলাম, বা বয়সটা এত কম ছিল, তো সেই আর সুযোগটা সেভাবে পাইনি। যেমন দাদা আমাকে প্রথমে তো হিরোইন হিসাবে আনেনি, যদি আনতো তাহলে হয়তো ঘুরে যেত। আমি কিন্তু কখনো, তানভীর ভাই একটা কথা বলে, আমি কখনো এনজয় করিনি। এনজয় বলতে কখনো সবার সাথে ঘুরিনি, আনন্দ মজা এগুলো করিনি। অ্যান্ড্রু কিশোর দাও আমাকে বলেছে যে তুমি বের হও না কেন, তো রাজ্জাক ভাই থাইল্যান্ডে বলে এই ডলি এর মধ্যে খালি ঢুকে থাকো, একটা লাথি মারতো, ঘুরে না কেন, সবাই ঘুরে, ও ঘুরে না কেন, ঘরের মধ্যে থাকে। আমি না যে ছোটবেলা বাবা মা হারানোর পরে ওই আমার ভাই বোনকে ফিল হতো যে এত সুন্দর জায়গায় যাব, আমার ভাই বোন না কেন। আমি আজকে আরেকটি কথা বলতে চাই, আমি মুরগির মাংস দিয়ে শুটিংয়ে যখন আমি ভাত খেতাম, আমি খেতে পারতাম না, আমার কিন্তু চোখের পানি দিয়ে আমি ভাত খেয়েছি। এটা লং টাইম। আমি 20 বছর ধরে ঘুমাই না, স্টিল নাও আমার ঘুম আসে না, আমি সারা রাত জেগে থাকি। আমার হাজব্যান্ড বলে কি কাঁথা মুড়ি দিয়ে থাকো, কি গুনতেছো, এটা এভরিডে একটা কথা। হ্যাঁ, তারা এসেছে, কেউ মানে আমাকে অবহেলা করেনি। আমার যখনই অ্যাক্সিডেন্ট শুনেছে, শাকির দৌড়ে আসছে, তারপরে শিমুল আসছে, তারপর আমার ডাইরেক্টর আকবর ভাই ছিলেন, আরমান ভাইয়া ছিলেন, তারপর মানে হসপিটালে নিয়ে যাওয়া পর্যন্ত ওখানে রিয়াজ ভাইয়া, আমির খান ভাইয়া, মানে রুবেল ভাইয়া, মানে আমি এমন কেউ নেই যে আম্মুকে দেখতে আসেনি বা আম্মুকে ভালোবাসে না, মানে আমার থেকে আমার মাকেই বেশি ভালোবাসে। সেই ভালোবাসাটা আমার আম্মু অর্জন করে। শুরুতে সাকিব পরপরই হয়েছে, কারণ রিয়াজ ভাইয়ের সাথে কঠিন বাস্তব করার পরে মান্না ভাইয়ের সাথে করলাম, দেন রিয়াজ ভাইয়ের সাথে আরেকটা করলাম, দেন সাকিবের সাথে তখন লাগাতার কাজ করলাম। মানে আর আমাদের দুজনকে মানাতো ভালো, যার কারণে ডাইরেক্টররাই বেশি মানে ইয়ে করেছে, নিয়েছে। আমি কারো থেকে সহযোগিতা পাইনি, আমি সহযোগিতা করেছি অনেক, এবং আমার সিচুয়েশনগুলি অনেকেই জানতো।
আমি যে অশ্লীলতা করিনি এটা ফিল্মের অনেকেই জানতো। তো আমি দেখেছি তারা যখন একটা টক শোতে গিয়েছে আমার নামটা এড়িয়ে গিয়েছে, তারা আমার নামটা বলতেও তাদের মনে হয় তাদের ইগো বা তাদের ক্যারিয়ারের একটা ছাপ পড়ে যেত এরকম মনে হয়েছে। তা আই ডোন্ট কেয়ার, আই নো হোয়াট আই অ্যাম, আমি জানি আমি কে। আমি আশাও করি না যে আমার জন্য কোনো শিল্পী আমার কথা বলবে বা কে আমাকে তারা ভালো বলবে, আমার এটা আশা আমি একদম মনে থেকে করি না। এবং আমি কি আসলে আমি নিজেই জানি এবং আমি এভাবেই এগোবো।